প্রিয় দর্শক, আমি ফারহানা নিশু আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের ঈদের এই বিশেষ আয়োজনে। বিশেষ বলছি এই কারণে যে আজকে এখানে এই মঞ্চে ইতিহাস রচিত হতে পারে। আজকে এই মঞ্চে আপনারা সবাই মিরাকেল দেখতে পারেন। মিরাকেল এই কারণে বলছি যে আগে কখনো এরকম আসলে হয়নি, কখনো কোনো টেলিভিশনের মঞ্চে আজকে যারা এখানে আসবেন তারা কখনো একত্রিত হননি। আজকে যারা এখানে আসবেন তাদের পরিচয় আমার মনে হয় আসলে না বললেই না। তাদের মধ্যে একজন বিশ্বসেরা অলরাউন্ডার, নিজের যোগ্যতায় নিজের খেলার মান নিয়ে যিনি দলকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়, যিনি নিজের যোগ্যতায় হয়েছেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড়। এক কথায় বলতে গেলে দ্য ওয়ান ম্যান আর্মি। এবং 2015 সালের জানুয়ারিতে একসাথে টেস্টে, সেই সাথে ওয়ানডে র্যাঙ্কিং এবং সেই সাথে টি20তে নাম্বার 1 হয়েছেন যিনি। আমি মঞ্চে তাকেই আমন্ত্রণ জানাবো। তিনি আমাদের সবার অনেক পরিচিত ফয়সাল ওরফে ময়না। আমাদের সাথে আরেকজন যিনি আছেন তিনি কিন্তু নিজেকে কিং বলে থাকেন। এই কারণে বলেন যে সমস্ত মানুষ তাকে কিং হিসেবেই চেনেন এবং তিনি বাংলাদেশের চলচ্চিত্র জগতের কিং। এবং নিজের যোগ্যতায়, নিজের দাপটে, নিজের অভিনয়ে, নিজের অভিনয় কৌশলে তিনি এগিয়ে গেছেন সাফল্যের চরম শিখরে। তিনি একাধারে চলচ্চিত্র প্রযোজক, তিনি শিল্পী সমিতির প্রেসিডেন্টও এবং সেই সাথে তিনি আমাদের সবার অনেক বেশি প্রিয়, তিনি আমাদের অনেক পছন্দের মাসুদ রানা। ধৈর্য, সহ্য, অপেক্ষা সবগুলোই মনে হয় বাঁধ ভেঙে যাচ্ছে। আমারও কিন্তু তাই। প্রিয় দর্শক, আপনাদের সাথে আমিও দেখতে চাই আজকে এই মঞ্চে আমাদের সাথে পুরোটা সময় কারা থাকবেন। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সাকিবকে। অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ঈদের শুভেচ্ছা দুজনকেই। আমি যখন মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছিলাম সাকিবকে তখন নিশ্চয়ই একটু কনফিউশন হচ্ছিল। বলেছিলাম না আজকে এই মঞ্চে ইতিহাস হতে পারে, আজকে কিন্তু আসলেই তাই। আজকে মঞ্চে এমন দুজন মানুষ আছেন যারা বাংলাদেশকে বিশ্বের দরবারে নিয়ে গেছেন। বাংলাদেশকে অনেক মানুষ চেনেন হয়তোবা এদের জন্য। আজকে আমাদের সাথে আছেন আমাদের সবার অনেক প্রিয়, মানে অনেক বললেও সেই অনেক আসলে খুব অল্পই হয়ে যায়, আমাদের সবার অনেক প্রিয় সাকিব আল হাসান এবং সাকিব খান। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ আমাদের সমস্ত দর্শকদের এত বেশি আনন্দ দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। থ্যাংক ইউ। কেমন কাটলো ঈদ? ঈদ তো বরাবরই অনেক ভালো কাটে, অনেক আনন্দে কাটে। আর স্পেশালি আজকের ঈদ তো আরো অনেক ভালো কাটছে। অনেকদিন পর আমার ব্রাদারের সাথে দেখা হলো, সেই আফটার লং টাইম। অনেকদিন পর মানে আমার মনে হয় 8 বছর 7-8 বছর তো হবে। হ্যাঁ, 2008-9 এর দিকে মনে হয় ফটোশুটের সময় দুজন একসাথে ছিল। ইনফ্যাক্ট তখন থেকে কিন্তু এরকম একটা প্ল্যানিং ছিল যে একসাথে টিভি স্ক্রিনে কখন দেখা যাবে দুজনকে। এবং গত কয়েক বছর ধরে আসলে প্ল্যানিং হচ্ছিল, কারো শুটিং, কারো খেলা, কখনো টাইম ম্যাচ হচ্ছিল না। এমনি হয়তোবা দেখা যায়, কিন্তু আসলে দুজনের যে প্রফেশন, দুজনেরই বিজি থাকার কথা আর শিডিউল মেলাটা খুবই টাফ। তারপরেও আজকে দুজনের জন্য ভালো যে একসাথে টাইম বের করতে পারছি আমরা, আর দেখা হয়ে গেল। এটা সব থেকে ভালো দিক এই প্রোগ্রামটার। নিশ্চয়ই নিশ্চয়ই, এবং আমরা তো অবশ্যই সবাই অনেক খুশি। কিন্তু আমার মনে হয় কি আমরা একটু ব্যাকগ্রাউন্ড থেকে, আজকে তো অনেক কিছু আছে, অনেক পরীক্ষাও দিতে হবে তোমাদের দুজনকে। কিন্তু কথা হচ্ছে আমরা শুরুতে আসলে একটু শুরু থেকেই শুরু করি। একদম শুরু বলতে প্রথম জন্ম দিয়ে শুরু করি। দুজনেই একই রাশির। আচ্ছা। একজন 24 মার্চ, একজন 28 মার্চ। তাহলে তো খুব কাছাকাছি। 4 দিনে ছোট বড়। কে বড়? 4 দিনের বড়। 4 দিনের। 4 দিনের বড়। 4 দিনের বড়। আচ্ছা, তো জন্ম তো গেল, কিন্তু জন্মের পর থেকে মানে যখন মানুষ বেড়ে ওঠে, বড় হয়ে ওঠে, তখন কিন্তু সবার ভিতরে একটা স্বপ্ন থাকে, স্বপ্ন কাজ করে। তো সাকিব আল হাসানের ক্ষেত্রে আমি যেটা জানি যে এক বাবা ছিলেন, বাবা খেলতেন খুলনা বিভাগে, সেই সাথে এক কাজিন ছিলেন যিনি জাতীয় দলে খেলতেন। তো ফ্যামিলির মধ্যে একটা খেলাধুলা ছিলই। হ্যাঁ, তারা দুজনে অবশ্যই ফুটবল খেলতো। আমারও ফুটবল অনেক প্রিয় ছিল, কিন্তু বাংলাদেশে আস্তে আস্তে ফুটবলের জায়গাটা ক্রিকেট নিয়ে নেয়, পপুলারিটিটা অনেক বাড়তে থাকে, তো আস্তে আস্তে ক্রিকেটের প্রতি ঝোঁকটা বেশি ছিল। তারপরে আসলে এরকম কোনো প্ল্যান ছিল না যে কখনো ক্রিকেট প্লেয়ার হব কিংবা প্রফেশনাল একজন খেলোয়াড় হব। ছোটবেলায় যেহেতু আব্বু সরকারি চাকরি করতো, তো চিন্তা ভাবনা অমন ছিল যে ভালোভাবে পড়াশোনা করে ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, ভালো একটা ব্যাংকের অফিসার হই, এই লাইনের স্বাভাবিকভাবে আমাদের বেশিরভাগ
মিডল ক্লাস ফ্যামিলিতে যে ধরনের চিন্তা ভাবনা হয় তো ওরকমই ছিল। কিন্তু তারপরে হঠাৎ করে মানে তাহলে এইখানে ইভেন ফুটবল না খেলে ক্রিকেট কেন? আমি যেটা বললাম যে আসলে আমি যখন দেখতাম ফুটবল অনেক ছোট ছিলাম, আর যখন আমি একটু বড় হতে থাকি বাংলাদেশি ক্রিকেটের প্রচলনও আস্তে আস্তে বাড়তে থাকে। 97-এর চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে ক্রিকেটটা বাংলাদেশে অনেক পপুলার হতে থাকে। সো তখন পাড়ায় সবাই ক্রিকেট খেলা শুরু করে, তো ওইখান থেকে ক্রিকেট খেলার প্রতি অনেক ঝোঁক ছিল। এবং আমি তো জানি যে তখন নাকি বিভিন্ন জায়গা থেকে আগে যেমন হতো না যে ওই জায়গায় ওই প্লেয়ার ভালো খেলে তাকে হায়ার করে নিয়ে যেতে বিভিন্ন জায়গায় খেলার এটা তো জন্য। আসলে মাগুরার ভেতরে যখন খেলতাম, আরেক গ্রামে খেলা হচ্ছে, আরেকটা জায়গায় খেলা হচ্ছে, এরকম অনেকেই যেত। সো আমিও যাওয়ার সুযোগ হতো মাঝে মাঝে। সো হ্যাঁ, সময়টা অনেক মজার কাটতো, বাট কখনো ওরকম চিন্তা করিনি যে হ্যাঁ আমি প্রফেশনাল প্লেয়ার হব, এই কারণে আমি আসলে খেলাটা শুরু করছি। কিন্তু সেটা নিশ্চয়ই অনেক মানে কত ছোট বয়সে, কারণ 15 বছর বয়সে তো অনূর্ধ্ব 19-এ খেলা শুরু হয়। না, 15 বছরে ঠিক অনূর্ধ্ব 19-এ খেলিনি। আমরা যখন কত 17-18 মতো হবে তখন আসলে আন্ডার 19 খেলি। তার আগে আন্ডার 15 খেলেছি বা আন্ডার 17 খেলেছি। সুযোগটা আসলে বিকেএসপি প্রতিভা অন্বেষণ ক্যাম্পের মাধ্যমে আসে। ওখান থেকে একটা সুযোগ আসে বিকেএসপি তে ভর্তি হওয়ার, তারপরে ভর্তি হয়ে বিকেএসপি তে, আর তারপরে আসলে লাইফটা চেঞ্জ হওয়া শুরু করে। সাকিবের একটা ইস্যু আমার অবশ্য আমি প্রায় পড়ে থাকি, সেটা হচ্ছে ও যেমন বললো যে ছোটবেলা থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন, যেটা আমারও থাকে, সবারই থাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন, কিন্তু সেটা এসএসসি পরীক্ষার পর থেকে নাই হয়ে যায়। এটা কেন? মানে ওই সময় তাহলে শুরুটা কিভাবে বা কেন এরকম হলো? আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলিতে সবসময় কিন্তু এই ভাবনাটাই থাকে যে আমরা বড় হয়ে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, একটা বড় ব্যাংকার হব বা কিছু একটা হবো, Definitely. বড় একটা জব করব বা কিছু একটা। তো যার যার ডেস্টিনি আসলে যার যার ভাগ্য যেখানে টেনে নিয়ে যায়। তো আমিও কখনো ভাবিনি যে আমি সিনেমার হিরো হব, সেটাও যেমন হুট করে হয়েছে। সাকিবেরও কখনো ভাবিনি যে প্রফেশনাল প্লেয়ার হবে, হুট করে হয়েছে। এটা আসলে টোটালি লাক। কিন্তু তাই যদি হয় তাহলে তুমি নাচ শিখেছো তো? নাচ শিখেছি আমি তো এর আগে অনেকবার বলেছি যে নাচ শিখেছি হচ্ছে ফান করে, দুষ্টামি করে। আচ্ছা, মার্শাল আর্টও শিখেছি হ্যাঁ ফান করে, মার্শাল আর্টও শিখেছো, হ্যাঁ। সেটা ফান করে। তো স্কুলে সব ফ্রেন্ডরা শিখতো, তার সাথে সাথে বলতো, যেতাম শিখি। সবাই ওই একটু ফিল্মিক ডান্স টান্স শিখছে, একটু প্রোগ্রাম করছে, সবাই যাচ্ছে ফ্রেন্ডরা, তাদের সাথে সাথে গেলাম। বাট অমন কোনো চিন্তা ছিল না যে আমি হিরো হব। আমি সেই কারণেই হচ্ছে আমাকে এগুলো শেখা বা কিছু করা। আমার মাথায় কখনো এই ধরনের কোনো চিন্তা ছিলই না। তাহলে তাহলে এই স্টেপিংটা কিভাবে, মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্টেপিংটা কিভাবে? ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার স্টেপিংটা হচ্ছে যে আমি ওই আমার গুরু যিনি আজিজ রেজা ভাই, তো ওনার কাছেই নাচ শিখতাম। তো ওনার সাথে একদিন সিনেমা শুটিং দেখতে এসেছি এফডিসিতে। তো শুটিং দেখতে এসে একদিনই শুটিং দেখতে এসেছি ফার্স্ট ডেতে এসেই কিন্তু কট খেয়ে গেলাম। তো তারপর যখন হলো কথা, বললো যে 3 মাস সময় লাগবে। তা আমার বাবা কোনো মতেই রাজি ছিলেন না, যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। তারপর আমার মাকে, আমি যেহেতু একটাই ছেলে, আমার মাকে অনেক করে বোঝানোর পর আমার মা রাজি হলেন, আমার বাবাকে রাজি করালেন। আমি কিন্তু এসেছিলাম 3 মাসের জন্য, যে আমি 1 মাস 2 মাস আমার সিনেমার শুটিং হবে, তারপর ডাবিং টাবিং হবে, বাস 3 মাসের মধ্যে গন কেস। মাত্র তো এসএসসি পাস, ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম, তো হয়ে যাবে, কোনো পড়াশোনার তেমন একটা ক্ষতি হবে না। বাট সেই যে আসলাম 3 মাসের জন্য, আর 3 বছরও ফেরা হলো। কিছুদিন পর 30 বছরও হয়ে যাবে। তো এই যে শুরু, মানে দুজনের সবচেয়ে কমন কি জিনিস মনে হয়? আমি আগে আগে সাকিবকে জিজ্ঞেস করতে চাই যে ওর সবচেয়ে ভালো লাগা দিক কোনটা, কি ভালো লাগে? যেহেতু ওনার সাথে পার্সোনালি অত পরিচয় নাই, তো যেটা দেখা টিভিতে দেখা কিংবা মুভিতে দেখা, তো স্বাভাবিকভাবে অ্যাক্টিং অবশ্যই এটা ওনার প্রফেশন, ওনার ভালো লাগার জায়গা। তো আমার কাছে মনে হয় ওই জায়গাটাই আমারও সব থেকে ভালো লাগে ওনার। আর যেহেতু যেটা আমি বললাম যে যেহেতু আমার আসলে দুজনকে পার্সোনালি অত চিনি না, এর আগে একবার আমাদের দেখা হয়েছে, সেটাও প্রায় 7-8 বছর আগে। তো পার্সোনাল দিকটা না জানলেও বাট বাইরে থেকে যেটা দেখে মনে হয় যে খুবই প্যাশনেট। আমি আমার নিজেরটা বলতে পারি যে আমি আমার খেলা নিয়ে যেমন প্যাশনেট, আমার মনে হয় উনিও ওনার মুভি নিয়ে কিংবা ওনার কাজ নিয়ে সেম প্যাশনেট অবশ্যই। আর সাকিব আল হাসানের খেলা দেখতে কেমন লাগে? খেলা দেখতে তো অবশ্যই ভালো লাগে, স্পেশালি
আইপিএল এ যখন ম্যান অফ দ্য ম্যাচ হয় ফার্স্ট খেলায়, আইপিএল এর ফার্স্ট খেলায়, তখন আসলে আমার খুব ভালো লেগেছে ওটা তো ডেফিনেটলি অন্যরকম একটা প্রাউড না, আরেক জায়গায় যে খেলে আমাদের কেউ সেই বিষয়টাই আমার কাছে খুব ভালো লেগেছে যে লিড একদম করবে সেখানে। আরেকটা দেশে গিয়ে আরেকটা দেশের প্রিমিয়ার লিগ মনে হয়েছে যে, আর যেহেতু আমাদের এর আগে আরেকবার আমরা একসাথে কাজ করেছি, সেটা একটা চেনা জানা একটা ভালো একটা সম্পর্ক তো হয়েছে, অনেকদিন দেখা না হলেও। তো সেই ক্ষেত্রে একটা তো ফিলিংস তো থেকেই যায়, একটা তো ফিলিংস তো রয়েই যায়। তো যখন দেখলাম যে ফাইন সাকিব আল হাসান হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ, তখন নিজের কাছেই ভালো লেগেছে। আর যেহেতু আলাদা একটা সাকিব, প্রাউড ফিল হয় না? আমাদের একটা প্রাউড ফিল, আর তার মধ্যে স্পেশালি প্রাউড ফিল হয় নামটা যখন আসে সাকিব। তার মানে yes, I am দিনের শেষে ওই জায়গাটা দেখলেও একটু অন্যরকম right. সাকিব যে বিষয়টা আসে তখন আমার মনে হয় যে ইয়েস, আমি মানে সাকিব নিজের একটা। খান বা হাসান কিছুই লাগালাম না। এবার আসলে এমন একটা টপিকে যেতে চাই যেটা আসলে তোমার এক্সপিরিয়েন্স শুনবো, আর ওর হচ্ছে এক্সপেকটেশন শুনবো। একজনের এক্সপিরিয়েন্স, একজনের এক্সপেকটেশন। সেটা হচ্ছে শিশিরের সাথে তোমার পরিচয়। আসলে পরিচয়টা ফার্স্ট হয় ফেসবুকে। আমি তখন ইংল্যান্ডে কাউন্টি খেলতেছিলাম, তো ফেসবুকে ওই সময় পরিচয় হয়। ইনফ্যাক্ট ওর কিছুদিন পরেই ওর জার্মানি যাওয়ার কথা ছিল, ওর একটা স্কুল ট্রিপের কারণে। তো ওর লন্ডন হয়ে যাওয়ার কথা। আবার ঠিক ওই টাইমে আমার এক সপ্তাহের একটা ব্রেকও ছিল, এবং আমারও প্ল্যান ছিল ওই টাইমে আমি লন্ডন আসবো ঘুরতে। আমার বেশ কিছু পরিচিত মানুষ ছিল। তো তারপরে যখন কথা হয় দেখলাম যে ও আসবে, আবার আমিও যাচ্ছি। তো তারপরে আমরা বললাম যে আচ্ছা তাহলে আমরা মিট করি। তারপরে মিট করা, প্রথম পরিচয়, প্রথম দেখা লন্ডনে। হ্যাঁ ইনফ্যাক্ট ইন্টারেস্টিং ছিল হচ্ছে এটা, আমি জানতাম না ও লন্ডনে করে আসছে, ও জানতো না আমি করে আসি। সো আমি ওকে মেসেজ করছি যে হ্যাঁ আমি তো এখন লন্ডনে আছি, তুমি করে আসো। তো ও বলছে যে আমি এই রোডে আসি, এই রোডে মানে অ্যাড্রেস দিছে। তো আমি যার সাথে ছিলাম তাকে আমি বললাম যে ভাই এই অ্যাড্রেসটা কোথায়? তা বললো যে এটা তো আমার নেক্সট রোডে। তো আসলে যেটা বললো যে সবকিছু আমার কাছে মনে হয় লাক, তা না হলে কখনো এটা হতো না যে আমাদের পরিচয় হবে, দেখা হবে, তাও আবার ওই টাইমে ওই সময়, এবং আমরা একজন আরেকজনের পাশাপাশি রোডেও থাকবো। তো রোড বলতে 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স আর কি। তো এত কাছাকাছি কখনো থাকবো এটাও কখনো চিন্তা হয় না যে ফার্স্ট দেখার আগে। তো সবকিছু আসলে একটা ডেস্টিনি ছিল, দেখা হয়ে গেল, তারপরে কথা হতো, তারপরে কিন্তু কখনো ফেসবুকে কথা বলার সময় কখনো এরকম মনে হয়নি যে এটা কোনো ফেক অ্যাকাউন্ট হতে পারে, এটা মেয়ে নাও হতে পারে, এটা ছেলে হতে পারে, কেউ একজন? অনেক ফেক অ্যাকাউন্টও থাকে। ফার্স্ট টাইম আমি ওটাই চিন্তা করলাম, পরে দেখলাম যে ফেসবুকে ছবি যেটা ছিল প্রোফাইল পিকচার কিংবা অন্য সব ছবি এত সুন্দর লাগলো, আমি ভাবলাম যে যদি ফেক হয় পরে ডিলিট করে দেওয়া যাবে, এটা তো সমস্যা নাই। তো অ্যাড করে দেখি যদি রিয়েল হয় তাহলে তো ভালো। তারপরে অ্যাড করার পরে যখন কথা হলো তখন বুঝলাম যে না এটা রিয়েল আইডি। তো তারপরে কনফিউশন দূর হয়ে গেল। বাবা, অনেক কি বলবো এটাকে ফিল্মি পরিচয় বলা যেতে পারে, তাই না? এটা গল্প হতে পারে কিন্তু এটা নিয়ে মুভি হয়েও যেতে পারে। আচ্ছা, এটা তো মানে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। হ্যাঁ, কিন্তু সাকিবের ইন্টারভিউতে সে প্রায়ই বলে একটা কথা যে সাকিব খান একজন একটা লক্ষ্মী বউ চায়। আমি তোর এক্সপিরিয়েন্স শুনছি, এবার এক্সপেকটেশন শুনতে চাই। এক্সপেকটেশন তো আপনি বলেই দিলেন, লক্ষ্মী বউ চাই। না এটুকু বললে তো হবে না, মানে পুরোটা, মানে কি চাই, কেমন চাই, হয় না যে স্বপ্নে দেখা রাজকন্যা, এরকম কোনো কিছু? লুক, মানে আমাদের মতো মানে আমরা যারা একটু বাইরে একটু কাজ করি, একটু অনেক সময় বাইরে কাটাতে হয় আমাদের, যেমন ওনার যেমন খেলা নিয়ে, আমার যেমন ফিল্ম শুটিং নিয়ে বাইরে বাইরে থাকি, তো ঘর সামলানোর জন্য আসলে একজন লক্ষ্মী ছাড়া কোনো উপায় আর বিকল্প কিছু নেই। সো তাকেই আসলে এতটা লক্ষ্মী হতে হয় যে পুরো ফ্যামিলির ভাগটা তো তার উপরই পড়ে। ইনফ্যাক্ট আমাদের দেখাশোনার ভাগটাও কিন্তু তাদের উপর পড়ে। তো সেই জায়গাটা তো পাস করে কিনা, এক্সপেকটেশন ঠিক আছে কিনা এটা একটু আমি দেখি। এক্সপেরিয়েন্স চিন্তা করে মানে দেখতেছি যে কি অবস্থায় আছে, ঠিক আছে কিনা। এখন পর্যন্ত মনে হয় ঠিকই যাচ্ছি। অবশ্যই অবশ্যই না, ওটা খুবই ভালো কথা বলছে। যেহেতু আমরা বেশিরভাগ সময় বাইরে থাকি, তো আমাদের ফ্যামিলিকে টাইম দেওয়া হয় না। সো যে আমার ওয়াইফ যেমন, ওর উপর অনেক এক্সপেকটেশন আছে। আই এম শিওর ওনার যখন ওয়াইফ হবে ওনার উপরও সেম এক্সপেকটেশনই থাকবে যে ফ্যামিলি সবাইকে টেক কেয়ার করতে হবে, দেখাশোনা করতে হবে। অ্যাট দি সেম টাইম যেহেতু আমরা দুইজনই অনেক বিজি থাকি, সো যখনই টাইম পাবো ওই টাইমটাও আর কি ভালোভাবে কিভাবে ইউটিলাইজ করা যায় সেটাও তার উপরই থাকবে। তবে
বেস্ট হচ্ছে যেটা বউ বলে জাস্ট হ্যাঁ হ্যাঁ করতে যাও, যখন বিয়ে হবে আর কি, এটা মূল মন্ত্র। মূল মন্ত্র। আচ্ছা ঠিক আছে, এটা কিঞ্চিত যা বলবো অল্প- শুধু হ্যাঁ হ্যাঁ করে হ্যাঁ, যাওয়া। পরে আপনি করলেন না করলেন সেটা আপনার বিষয়। আচ্ছা এটা হচ্ছে মনের ভেতরে থাকে, ঠিক আছে, এটা আমারও কিছু শেখার বিষয় আছে, আমিও শিখে রাখলাম যে হ্যাঁ তার মানে হ্যাঁ হ্যাঁ করে। আর ইনফ্যাক্ট আর যা যা দরকার, মানে আমার তো অত এক্সপেরিয়েন্স নেই, তো যেহেতু আমার ব্রাদারের এক্সপেরিয়েন্স আছে অনেক, মোটামুটি তো ভালোই 3 এক্সপেরিয়েন্স বছর হয়ে পার হয়ে গেছে। গেল। আর কি কি দরকার, 3 বছর? যা যা বলে হ্যাঁ হ্যাঁ করে যাওয়া, আর কি কি করতে হবে বাদ বাকিটা আমার মনে হয় শুরু কিছু করে একটা ঠিক হয়ে গেলে জাস্ট আমার সাথে দু একদিন একটু বসে গল্প হ্যাঁ, করলে হয়ে যাবে। বিয়ের আগেই করে নিচ্ছে। ঠিক আছে, এরপর থেকে মানে যখনই যাই হোক তোমার মানে অ্যাডভাইস নিয়ে নিব। হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, এরকম কি কোনো কিছু আছে তোমার লাইফে? ধরো আমরা অনেক সময় চিন্তা করি না যে পরীক্ষা দিতে যাওয়ার আগে হয়তো বা এই কলমটা দিয়ে লিখলে পরীক্ষা ভালো হয়, বা কোনো জামা কাপড় পরে সবসময় কোনো মিটিং সাকসেসফুল হলে না ঠিক আছে এটা করে, এরকম কোনো লাকি চার্ম বা কিছু আছে? তেমন তো কোনো বিষয় ভাবি না, বাট ছোটবেলায় একটা বিষয় ছিল, যখন পরীক্ষা দিতে যেতাম তা আমার কিছু ফ্রেন্ড ছিল, তো somehow ওরা হয়তো বিশ্বাস করতো যে বড় দিঘির মধ্যে মাঝখানে একটা বুড়ি আছে, গঙ্গা মানা কি যেন বলে, এরকম একটা। পরীক্ষা দেওয়ার আগে ওনাকে যদি 10 পয়সা দেওয়া যায় তাহলে পরীক্ষাটা ভালো হবে আর পাশ হয়ে যাবো। আচ্ছা তো ওরাও দিত, তো আমি 10 পয়সা এনে ছোট আর কি, যখন 5-6 এরকম পড়ি আর কি, যে এসে 10 পয়সা ওই পুকুরের মাঝখানে ছুঁড়ে ফেলে দিয়ে, মানে ফেলে দিয়ে ওখানে দাঁড়া দাঁড়া বলতাম যে আজকে পরীক্ষাটা যেন আমার ভালো হয়, আমি যেন ভালো রেজাল্ট করি, ভালোভাবে পাশ করি। তো সেই বিষয়টা পরক্ষণে যখন একটু বড় হলাম, যখন 9-10 এইরকম এই লেভেলে গেলাম, তখন ওই বিষয়টা মনে করে খুব হাসতাম, কিরকম বোকা ছিলাম যে শুধু শুধু পয়সা 10 পয়সা দিলে। কিন্তু পরীক্ষা কি কখনো এরকম হতো যে ভালো হতে পরে এসে মনে হতো যে না, অথবা পরীক্ষা মোটেই ভালো না তখন মনে হতো 10 পয়সাই মাটি? তখন তো আর বুঝতাম না, তখন যদি দেখতাম যে কিছু না, আজকে তো অনেক প্রশ্ন কমন পড়ে গেল, তখন ভাবতাম যে ওই পয়সা দেওয়ার কারণে পয়সা দেওয়ার কারণে প্রশ্ন common পড়ে গেছে। কমন পড়ে গেছে, আর ভালো রেজাল্ট ওই কারণেই হলো। পরে বড় যখন হতে থাকলাম, যখন দেখলাম যে না, শুধু শুধু পয়সাটা বেকার গেল, এমনিতেই প্রশ্নপত্র মিলে যাচ্ছে। এরকম কিছু আছে কোনো লাকি চার্ম বা কিছু? আসলে বেশিরভাগ ক্রিকেট প্লেয়ারদেরই অনেক সুপারস্টিশন থাকে, আমাদের টিমেও অনেক আছে, সবারই, আমারও অনেক ছিল, বাট এখন আস্তে আস্তে অনেক কমে আসছে। এর একটা কারণ হচ্ছে আমি আস্তে আস্তে এগুলো আর কি, যে না এটা ছাড়াও সম্ভব। তো বাট অনেকেরই থাকে, এবং আমারও আছে, এখনো কিছু কিছু আছে। আর এটাও একটা ইয়ে যে আমার কোনটা সুপারস্টিশন এটা যেন আমি কাউকে না বলি, সেটা বলবো না আমি এখানে। ও এটা মানে এটা বলা যাবে না, এটাও এক ধরনের হ্যাঁ, কারণ আমার কাছে superstition। কিছু কিছু আছে মনে হয় যে আমি যদি আগে বলে দেই সেটা আর হয় না, সেই কারণে না বলাটা আমি মনে কিন্তু করি। এটাই কিন্তু একটা মানে হ্যাঁ, হ্যাঁ। লাকি চার্ম বা এরকম একটা সুপারস্টিশন যে হ্যাঁ ঠিক আছে আমি কোনো কিছু আগে বলবো না, বললে আমার এটা হবে না, যদি বলে ফেললাম তখন ওটা না, আমি মাথায় তো ঘুরতে সেটাই থাকে। বললাম যে এটাই আমার একটা সুপারস্টিশন, যে আমি কিছু বলবো না, যে কি করতে যাচ্ছি কিংবা আমার কি প্ল্যান আছে কিংবা কি হতে পারে, এটা যদি আগে আমি বলে দেই ওটা হয় না, সো আমি ওটা বলি না আর। এই একটা সেম বিষয় আমার ক্ষেত্রেও কাজ করে, সেটা হচ্ছে যে কোনো একটা বিষয় নিয়ে যদি খুব উচ্ছ্বাস থাকে, এই কাজটা হয়ে গেছে, হয়ে যাবে, এটা হবে ওইটা হবে, একটু পরেই হচ্ছে, সামহাও অনেক উচ্ছ্বাসের পর দেখা যায় যে সামহাও কোনো কারণে আর ওই কাজটা হলো না। তখন মনে হয় ও এত লাফালাফি করলাম, এই জন্যই মনে হয় কাজটা হলো। এই একটা বিষয় কাজ করে। That's true. কিন্তু আমরা এখানে আমার মনে হয় সেটে দেখতে পাচ্ছ তোমরা দুজনেই, এখানে তোমাদের জন্য কিন্তু অনেক ধরনের ছোট ছোট আয়োজন আছে। এখানে তোমাদেরকে কিছু ছোট ছোট পরীক্ষা দিতে হবে, কিছু গেম খেলতে হবে, স্কোরিং হবে, তার উপর আসলে অনেক কিছু ডিপেন্ড করে। সেটা যত শেষের দিকে যাব তত আমরা দেখবো যে আসলে ঘটনাটা কোন দিকে আগাচ্ছে। মানে পরীক্ষা পাশ করলে কি হবে? সেটাই তো, ওইটাও আমি বলবো না। আপনার লক্ষ্যে একটা মেয়ে দেখে দিবে। না এটা যেমন সাকিব আল হাসান যেটা বললো যে বললে পরে হবে না, তা আমার ওইটা মনে হচ্ছে বললে পরে হবে না, সুবেটার আমি বলবো না। ওকে, ঠিক আছে। কিন্তু তার আগে আসলে একটু ব্রেক নেই, তারপরে এসে আমরা বাকি জিনিসগুলো ব্রেক নিয়ে একটা। এখানে সামনে সাপ লুডো রাখা আছে। এই লুডোতে আমরা যেটা করব সেটা হচ্ছে, ছোটবেলায় খেলেছো নিশ্চয়ই? ছোটবেলায় খেলেছি, আমি এখনো খেলি। তাই তো, তাহলে একটু এবং এখনো খেলে নিশ্চয়ই, ভাবির সাথেই খেলে। হ্যাঁ, সেটা তো মেয়েদেরই গেম। হ্যাঁ, সো ঠিক আছে, তাহলে আমরা সাপ লুডোতে যাব এবং দুজনেরই হচ্ছে তিনবার করে ছক্কাটা মারতে পারবা, তাতে Okay. যার যা স্কোর আসে। ঠিক আছে, ওকে। আমি মনে হয় তোমাদেরকে ছক্কাটা এনে দিই।
এখন যেটা করতে হবে সেটা হচ্ছে দুজনকে তিনবার করে এই ছক্কাটা মারতে হবে, তারপরে দেখি কাকে সাপে কাটে কাকে কাটে না, আর কে মই দিয়ে অনেক তাড়াতাড়ি আরো বেশি উপরে উঠে যায়। তিনবার শুরু করবো। শুরুতেই ও মা, মই এটা কিন্তু একটা খুবই ভালো ব্যাপার। শুরুতেই মই বাবা, 1 থেকে একেবারে 1 থেকে 38-এ ছক্কা। আমার তো মনে হয় মাঠের ছক্কাও এখানেও মারা স্টার্ট করে দিয়েছে। একদম, আর অভিজ্ঞ প্লেয়ার। 38 44 44 হচ্ছে। বাট আচ্ছা, এট দ্য এন্ড তো সাকিবেরই জয় হবে। সেটা আমরা দিয়ে দিচ্ছি। সেটাই খান বা হাসান যাই হোক, আমরা বলবো সাকিবেরই তো জয়। আজকের বিজয়ী সাকিব। হ্যাঁ, হ্যাঁ, আর কিছু বলবো না। ঠিক আছে, এখন তোমাদের জন্য, আমি জানি না এটা কখনো খেলেছো কিনা, নিশ্চয়ই অনেক আগে ছোটবেলায় খেলেছো। সেটা হচ্ছে এখানে একটা বোর্ড রাখা আছে, কিছু বেলুনস আছে, এখানে একটা বন্দুক আছে। এটা দিয়ে যে সবচেয়ে অল্প সময়ের মধ্যে সবচেয়ে বেশি বেলুন ফোটাতে পারবে, প্রত্যেকটা বেলুনের জন্য এক করে পয়েন্ট। তো আমরা খেলা শুরু করবো, কিন্তু আমার এই খেলার জন্য আমার একজনের হেল্প লাগবে, সো দ্যাট আমরা এই বন্দুকটাকে লোড করার জন্য। তো বন্দুকও রেডি, টার্গেট নিশানাও রেডি। সো আমরা এখন হচ্ছে দেখতে চাই কোথা থেকে, আমার মনে হয় এই জায়গাটায় যদি পয়েন্ট করি এখান থেকে ভালো হয় না? ওকে, প্রত্যেকেই 5টা করে, ঠিক আছে। তাতে দেখা যাক যে কত দূর, কত বড় শিকারী। যে এবার কে শুরু করবে? এবার ভাই শুরু করো। ওকে, গুড লাক। সো রেডি তুমি? ওকে, ঠিক আছে, রেডি। শুরু হয়ে যাক, দেখা যাক কে কতটুকু শিকার করতে পারে। বাপরে, প্রথমেই টার্গেট সাকসেসফুল। ওগুলো ফুটলো। এটা না অনেকটা টাই ব্রেকের মতো হবে, তাই না? 5টা যদি হয়ে যায়, দুজনেরই 5টা হলে, তাহলে তো আবার আরো 5টা। ওয়াও, সেকেন্ড টার্গেটও মিস হয়নি। থার্ড ওয়ান, বাপরে, এটা সাকসেসফুল। ফোর্থ ওয়ান, বাহ, সাকসেসফুল। ফোর্থ ওয়ান, দ্য লাস্ট ওয়ান, 5। আমার মনে হয় কি এই খেলা না শেষের দিকে যে অনেক বেশি জমে যায়, তখন বোর্ডটা খালি হয়ে যায় তো। বাহ, ওয়েল ডান, ওয়েল ডান। 5টা একবারে টার্গেট। Super. সেকেন্ড ওয়ান ইজ অলসো, বাহ, সুপার। থার্ড ওয়ান গন। এবার দ্য ফোর্থ ওয়ান, এটা মিস। না, উপরে একটা ইয়েলো গন। এবার দ্য ফিফথ ওয়ান, লাস্ট ওয়ান। কোনটা এবার একটু ডিফিকাল্ট কোন একটা চুজ করে মারা দরকার ছিল। না, ওটা তো পরে, আগে দেখি কে কত দূর। বাহ, Super. গ্রিন ওয়ান গন। তার মানে সমানে সমান, 5টা। এবার উপায়, এবার একটু কঠিন করে দেওয়া উচিত না? Okay. কঠিন হচ্ছে, আমার মনে হয় আমি ফিক্স করে দিব যে যে কোনটাতে লাগাতে হবে। অরেঞ্জ ওয়ান। অরেঞ্জ? হ্যাঁ। অরেঞ্জ কোনটা? এই কালার? ওকে, এই কালারের যে কোনো একটার মধ্যে লাগাতে হবে। বাহ, বাহ। সুপার। এবার হচ্ছে লাইট পিঙ্ক, বেবি পিঙ্ক, যেটা মানে ওই কোনটা? অরেঞ্জের পাশেরটাই। অরেঞ্জের পাশেরটাই। এইটা মিস। ওকে, এরপর ব্লু। ওয়াও, টার্গেট সাকসেসফুল। 3টা গেল, একটা মিস। ওকে, এবার একটু সহজই দেই। পিঙ্ক, গুড। দ্য লাস্ট ওয়ান, একটা মিস হয়েছে শুধু। এবার হচ্ছে গ্রিন। গ্রিন হয় না একটাও। বাহ, আমার মনে হয় টার্গেট এরকম করে খেলার সময় কি এরকম হয়, শুরুতে টার্গেট ফিক্স করে নেওয়া, এম ফিক্স করে নেওয়া, বা বোলিং যখন করতে যাও না, তখন টার্গেট ফিক্স করে নিলে তখন সবকিছু ডিফিকাল্ট হয়ে যায়। টার্গেট ফিক্স করলে যেটা হয় যে টেনশন মনে হয়, তো টার্গেট ফিক্স না করাটাই ভালো আসলে। এটাও এক ধরনের আরেকটা লেসন আমাদের জন্য। ওকে, এবার তোমার 5টার পালা। ওকে, শুরুতে একইভাবে যাই, অরেঞ্জ। কোন অরেঞ্জ? কোন অরেঞ্জ? অরেঞ্জ আমার মনে হয় এই লাইনের যে কোনো একটা।
ওকে প্রথমটা একটু মিস হয়ে গেল, ব্যাপার না, আরো 4টা। ওকে এবার এবার পিঙ্ক, অরেঞ্জের ঠিক পাশেরটা। বাহ, গুড গুড ওয়ান। এবার ফুটলো এবার হ্যাঁ, দেখ, ঝড়ের বল ঠিকই বলেছে। এবার ব্লু। বাহ, এরপর পিঙ্ক। প্রথমটা বেবি পিঙ্ক ছিল, এবার রিয়েল পিঙ্ক। ফুল পিঙ্ক। পিঙ্ক তো নামালেও বাবা। ফুটবে। দ্য লাস্ট ওয়ান। লাস্ট ওয়ান। আচ্ছা, এবার ইয়েলো। বাহ, ওয়েল ডান। আমার মনে হয় কি খেলাকে ছেড়েই দিতে হয় কিনা, কারণ কোনোভাবেই কাউকে কোনো দিক থেকে কমানো যাচ্ছে না, কারো থেকে কারো কোনো পয়েন্ট কম নাই। তাহলে মনে হয় আরেকটু অন্য কোনো কিছু করা যেতে পারে ফাইনালি একটা ডিসিশন নেওয়ার জন্য, তাই না? প্রিয় দর্শক, দেখছেন আমাদের দুই হিরো, দুই কিং, দুই টাইগার কিভাবে খেলছে, কেউ কিন্তু কারো চেয়ে কম না। আমরা শেষ খেলায় দেখবো আসল জয় কার। সাথেই দেখুন, ফিরছি এখনই। তাই তো, 666, 444 and then 1। তাহলে দুজনেই সমান সমান টাই। আবার টাই। ওকে ওকে ঠিক আছে, আমার মনে হয় এটা একটু বসে চিন্তা ভাবনা করার বিষয় আছে। ভালোই, কোনো কিছু করে আসলে স্কোর তো আমি এদিক ওদিক করে হয়, কিছু মাঝখানে এদিক ওদিক হয়েও শেষ পর্যন্ত সমান সমান। এটাই মনে হয় আসলে আজকে বা অ্যাকচুয়ালি যে যে পজিশনে আছো তোমরা, আমার মনে হয় সেটা এটাই প্রমাণ করে যে না, লক্ষ্যে পৌঁছানোটাই বড় কথা। একটা জিনিস আসলে জানতে চাই, দর্শকরাও জানতে চায়, এখন পর্যন্ত তো ডেফিনেটলি স্বপ্ন সাফল্য যাকে বলে সেই পর্যন্ত তো পৌঁছে অলরেডি দুজনেই পৌঁছে গেছে। তো এরপরে কি মনে হয় যে আসলে কি চাই লাইফে? আসলে তো কারোরই মনে হয় না চাওয়া পাওয়ার আসলে শেষ আছে, তো আমারও নাই। পার্সোনাল কিছু গোল আছে, আর টিমের কথা চিন্তা করলেও কিছু গোল আছে বা ইচ্ছা আছে, যে ওগুলো যদি আমরা পূরণ করতে পারি টিম হিসাবে, আমার পার্সোনাল দিক থেকে মানে আমি হ্যাপি থাকবো। তোমার কি স্বপ্ন, কি টার্গেট? মানে হয় না যে লাইফে আসলে এখন তো আলহামদুলিল্লাহ সবকিছু যথেষ্ট পরিমাণে আছে, সবার অনেক ভালোবাসা আছে, কাজের সাফল্য আছে, কিন্তু এরপরেও যে না, আমি মনে মনে একটু চিন্তা করি, একটু স্বপ্ন দেখি যে এরকম কিছু হোক, সেরকম কি মনে হয়? পার্সোনাল স্বপ্নের মতোই থাক। তার মধ্যে একটি স্বপ্ন হচ্ছে একটা লক্ষ্মী বউ, ওর কিন্তু অনেক বড় টার্গেট এটা, তার মানে। আর হচ্ছে এটা হচ্ছে ঘরের একটা সুন্দর একটা ভালো লাইফ চাই। আর সামগ্রিক যে বিষয়টা সেটা হচ্ছে যে একটি দেশের সমস্ত কৃষ্টি, কালচার, ভাষা, সংস্কৃতি সমস্ত কিছু কিন্তু ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করা হচ্ছে ফিল্ম দিয়ে, একটা জায়গা থেকে। তা আমারও স্বপ্ন সেই রকম যে একদিন, এবং সেই দিন বেশি দূরে নয়, যে যেটা হবে যে আমাদের সমস্ত বিষয়গুলো বাংলাদেশকে একটা জায়গায়, বাংলাদেশের সংস্কৃতিকে একটা জায়গায়, মানে বিশ্বের মানচিত্রে বা বিশ্ব দরবারে প্রেজেন্ট করবো হচ্ছে আমাদের ফিল্ম দিয়ে। তো থ্যাংক ইউ সো মাচ এতগুলো সময় আসলে আজকে দেওয়ার জন্য। আজকে ঈদের পরের দিন সবাই মানে অনেক আনন্দ করছে, সেই আনন্দ যেন পরিপূর্ণতা পেল। আমি তোমাদের দুজনকে, আমাদের পুরো একুশে পরিবারের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে তো অবশ্যই, কারণ এটা আসলে অনেক বছরের প্ল্যান ছিল, গত কয়েক বছর ধরে প্ল্যান হচ্ছিল এই অনুষ্ঠানটা করার, কিন্তু সামহাও হচ্ছিল না, কারো খেলা থাকে, কারো শুটিং থাকে, কিন্তু আজকে ফাইনালি দুজনেই সময় করেছে এবং অন্য কাজগুলো বাদ দিয়ে। থ্যাংক ইউ সো মাচ। ঈদ সবার জীবনে অনেক আনন্দ বয়ে আনুক, এটাই হচ্ছে কামনা। আমরা এই আনন্দের দিনে আবারও সবাই একত্রিত হই, এক মেন্টালিটিতে একত্রিত হই যে আমরা যার যার অবস্থান থেকে আমাদের দেশকে বিশ্ব মানচিত্রের একটা গৌরবময় স্থানে পৌঁছে দেব। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই, ঈদ মোবারক সবাইকে, সবার ঈদ সুন্দরভাবে কাটুক, এটাই চাই। আর যেটা হচ্ছে বড় কথা, আমরা সবাই যাদের জায়গা থেকে চেষ্টা করব বা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার, কারণ আলটিমেটলি আমি থাকি না থাকি, অন্য কেউ থাকুক না থাকুক, দেশটা থাকবে এবং আমাদের দেশের সবকিছু আমাদের হাতেই আসলে। সো আমাদের টার্গেট থাকবে যেন সবসময় আমরা দেশের জন্য কিছু করতে পারি।